আসো, তাহলে গত ক্লাসে পড়িয়েছিলাম কি গণসংখ্যা নিবেশন সারণী পর্যন্ত পড়িয়েছিলাম না? তাহলে তোমাদের এই অধ্যায়টার নাম কি? তথ্য ও উপাত্ত। গত ক্লাসে যদি গণসংখ্যা নিবেশন সারণী পর্যন্ত পড়িয়ে থাকি, তাহলে আজকে পড়াবো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, গড়, তারপরে মধ্যক, প্রচুরক। এগুলো তো পড়াই নাই না? কিভাবে গড় নির্ণয় করতে হয়, কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়, কেমন? তো এই বিষয়গুলো অর্থাৎ গত ক্লাসে কোনো একটা কি পরিসংখ্যান বা উপাত্ত, কতগুলো তোমাকে উপাত্ত দেয়া ছিল, সেই উপাত্তগুলো থেকে কিভাবে আমরা কি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব, সেই বিষয়টা আমরা পড়ছি, রাইট? তাহলে এখন আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, কেমন? আমরা লেখচিত্রটা এর পরের ক্লাসে করব, চ্যাপ্টার শেষ। আজকে করবো কি কেন্দ্রীয় প্রবণতা। তো প্রথমে কেন্দ্রীয় প্রবণতা কি সেটা তোমাদের জানতে হবে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কি বলছি? উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তা এখন কথা হচ্ছে, উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে ঝুঁকে পড়া, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, ধরো ও, কেমন, এই ছেলেটা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে, দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে, কেমন? ধরো বিভিন্ন জায়গায় গ্রামের বাড়িতে দেখো তো ধান কাটে, কিংবা কি বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে বাসা বাড়ি ঠিক করে, কিংবা বিভিন্ন ধরনের কাজ করে, তারপরে পাথর ভাঙে, মানে এই ধরনের বিষয়গুলো কি অর্থাৎ দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে। মজুরি মানে টাকা, দৈনিক টাকার ভিত্তিতে। এখন একদিন হঠাৎ করে আবৃত কিংবা ওর ভাই ও ও তাকে বললো যে ওকে তো চিনে না, মানে ওর একজন কি দরকার, দিনমজুর দরকার। তো দিনমজুর যেহেতু দরকার, ও ওকে জিজ্ঞেস করলো, ভাই তোমার খবর তো আমি আরেকজন থেকে পাইছি, তুমি নাকি খুব ভালো কাজ করো, ডেইলি ভিত্তিতে কাজ করো, তো আমার বাসা বাড়িতে কিছু কাজ আছে, তুমি কত টাকা নিবা? এখন ও বললো যে আমি তো মোটামুটি 700 টাকা নেই। দেখো, আমি মোটামুটি 700 টাকা করে নেই ডেইলি। ও ডেইলি যে কাজগুলো করবে সেটার জন্য কি নেই, 700 টাকা নেই। এখন ও চিন্তা করলো যে ওর কাছে তো টাকা পয়সা আছে, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে 700 টাকাই দিব, বাট কি আমার কাজ যাতে পারফেক্ট হওয়া চাই। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা না করিও, অনেক চিন্তা না করিও, একবারে বেগিন ঠিকঠাক মতো করে দিও। এখন ও এইভাবে বলছে, তাহলে ও তোমাদেরকে একটা কথা বলছে, কিন্তু বলছে আমি মোটামুটি 700 টাকা করে নেই। ঠিক আছে, মোটামুটি 700 টাকা করে নেই বলতে আমি এক সপ্তাহের মজুরি হিসাব করি, অর্থাৎ ও এক সপ্তাহে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে বেশিরভাগ সময় কত টাকা নেয়, 700 টাকা নেয়। ধরো আরেকদিন বেশিরভাগ সময় 700 টাকা নেয়, যে মাঝে মাঝে সে 500 টাকা দিয়েও কাজ করে যখন কাজ থাকে না, কিংবা মাঝে মাঝে সে কি 550, 600 এরকম টাকা নিয়েও কাজ করে। তবে ওকে যখন কেউ জিজ্ঞেস করে তখন সে স্বাভাবিকভাবে বেশিরভাগ সময় যে টাকাটা নেয় ও ওইটা বলবে, নাকি সবচেয়ে কম যে টাকাটা নিচ্ছে সেটা বলবে? বেশিরভাগ সময়ে যে টাকাটা নেয় ও কিন্তু সেটাই বলবে। ঠিক আছে, খুব স্বাভাবিক। যেমন ধরো রোদ্দুজ্জা একদিনের সাথে দেখা হয়েছে, ভাই আমার বাসাতে কিছু কাজ আছে করবানি? হ্যাঁ, রোদ্দুজ্জা ও বললো যে হ্যাঁ করবো, তো আমার তো এমনিতে 700 টাকা নেই। হ্যাঁ, রোদ্দুর তো একটু কিকটা রাখবে। রোদ্দুর বললো যে না না, কি 700 টাকা, হ্যাঁ ওনারা 500 টাকা দিন, পরিবার না শোন। এখন ও বলতেছে 500 টাকা দেয়, এখন হামনা করি এই না দ্বারা নব অনেক আরেকজন সঙ্গই। আচ্ছা রোদ্দুর তারপর ওর সাথে নেগোসিয়েট করতে করতে, বার্গেন করতে করতে 600 টাকায় কি করছে, রাজি করছে। ঠিক আছে, তাইলে ও সপ্তাহে কিছু সময় 600, 650, আর বেশিরভাগ সময়ে কত টাকা দিয়ে কাজ করে, 700। ওর একটা ডিমান্ড আছে না? বাট বাট বেশিরভাগ সময় সে 700 টাকা যেটা ইনকাম করে, কেউ যদি তাকে জিজ্ঞেস করে সে সবার আগে বলবে কত টাকা, আমি 700 টাকা দিয়ে কি কাজ করি। তাহলে এবার আমি এক সপ্তাহের মজুরিগুলো একটু দেখি। দেখো, ও ধরো প্রথম দিন 700 টাকা নিছে, প্রথম সপ্তাহে একটা হিসাব করবো, তারপরের দিনও ধরো 700 টাকা নিছে, তারপরের দিন ধরো সে ভালো খদ্দের পায় নাই, ভালো খদ্দের বলতে ভালো কাস্টমার পায় নাই, ওকে দিছে 650 টাকা। এরপরে এক সময় দিছে কত টাকা, 600 টাকা। এরপরে আবার সে কত, 700 টাকা। এরপরে আবার সে কি 700 টাকা, আরেকবার তাকে দিছে ধরো 600 টাকা। এভাবে করে সে
ডেইলি মজুরির ভিত্তিতে 1 সপ্তাহে কাজ করছে। এখন ওকে যখন কেউ জিজ্ঞেস করে, সে স্বাভাবিকভাবেই মোটামুটি বেশিরভাগ সময় সে যেটা ইনকাম করে সেটা বলে। এখন তুমি দেখো, এই উপাত্ত, এতগুলো উপাত্ত আছে, এগুলো হচ্ছে ও দৈনিক কত টাকা ইনকাম করে তার উপাত্ত। ঠিক আছে, এগুলোকে তুমি একটু সাজাও, বড় থেকে ছোট থেকে বড় আকারে সাজাও। 600, 600, হ্যাঁ, তারপরে 650, তারপরে কি 700, 700, 700, আর কি আর আছে? আচ্ছা, বেশি। এবার তুমি দেখো এখানে একদম মাঝখানের মানটা কত, একদম কেন্দ্রীয় মানটা কত? কেন্দ্রীয় মান বলতে একদম মাঝখানের মানটা দেখো, মাঝখানের মানটা হচ্ছে এখানে 700। ঠিক আছে, 700 না? তাহলে এদিকে 3টা, এদিকে 3টা, মাঝখানে 700। এখন এটা তো একটা ভ্যালু, কেন্দ্রীয় মান। বেশিরভাগ সময় যেটা নেই, দেখা যায় যে ওগুলো যদি উপাত্তগুলো তুমি সুন্দর করে সাজাইলে দেখা যায় যে ওই মানটা সবসময় প্রায় সময় কোথায় থাকে? মাঝখান বরাবর থাকে। এই জন্য বলে উপাত্তগুলোর কেন্দ্রীয় মানের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেমন? আবার তুমি যদি এই সবগুলো যোগ করে কত দিয়ে ভাগ করবা? 7 দিয়ে। 7টা উপাত্ত যদি 7 দিয়ে ভাগ করো, তুমি দেখবা মানটা প্রায় কাছাকাছি। কার কাছাকাছি হবে? মানটা প্রায় 700 এর কাছাকাছি হবে। স্যার কি বলছি? যদি তুমি এই ভ্যালু সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করো, তুমি দেখবা যে মানটা প্রায় কার কাছাকাছি আসছে? 700 এর কাছাকাছি আসছে। আমার কথা বুঝছো? আচ্ছা, তো এটাই হচ্ছে বেসিক্যালি কি কেন্দ্রীয় প্রবণতা। তো এই যে কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতাকে আমরা দেখো তোমাদের বইতে বিষয়টা কিভাবে এক্সপ্রেস করছে। এই যে এখানে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হচ্ছে, তুমি কেন্দ্রীয় প্রবণতা 3 ভাবে পরিমাপ করতে পারো। কেন্দ্রীয় মানটা কয়ভাবে পরিমাপ করতে পারো? 3 ভাবে। কি কি? দেখো ওমা, এটা কই গেল? তাহলে কেন্দ্রীয় প্রবণতা কয়ভাবে পরিমাপ করতে পারো? কেন্দ্রীয় প্রবণতা 3 ভাবে পরিমাপ করা যায়। একটা হচ্ছে গড়, আরটা হচ্ছে এখানে কি মধ্যক, আরটা হচ্ছে কি বলতো প্রচুরক। এগুলো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। কেন্দ্রীয় প্রবণতা 3 ভাবে পরিমাপ করা যায়, এভাবে গড়, মধ্যক এবং প্রচুরকের মাধ্যমে। তবে গড় আবার 2 ভাবে নির্ণয় করা যায়। আমরা গড় কয়ভাবে নির্ণয় করতে পারি? 2 ভাবে। একটা হচ্ছে তুমি গাণিতিক গড় বের করতে পারো। কিভাবে? গাণিতিক গড়। আরেকটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। কিভাবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে গড় কয়ভাবে বের করতে পারো? 2 ভাবে। একটা হচ্ছে গাণিতিক গড়, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। কিছুক্ষণ আগে সবগুলো যোগ করে যে উপাত্তের সংখ্যা বা 7 দিয়ে ভাগ করছি, সেটা হচ্ছে কি গড়? গাণিতিক গড়। কেমন? তো গাণিতিক গড় আরো একভাবে করা যায়, সেটা আমরা দেখব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ও আছে। আজকে আমরা গাণিতিক গড় আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা একটু শিখবো। কেমন? আসো, এটা লিখছো? একটু লিখে নাও। এই যে কেন্দ্রীয় প্রবণতা বিষয়টা লিখবা, দ্রুত লিখো, আমার কাছে সময় খুব কম। ক্লাসে বলছিলাম না, সকালেও বলছি বিকেলেও বলছি যে ক্লাস ছিল, বলছি না? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। এই কয়জন আসছে এনাফ, বাকিরা কি করে নেবে? ভিডিও ক্লাস দেখে নেবে, সমস্যা হবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি স্যার লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। ও, এটাও তো একটা বিষয়, ভুল হয়ে গেছিলাম।
অবশ্যই। হ্যাঁ, এখন এটা লিখছো? ও না না, এখন আগে এটা লিখে নাও, তারপরে এগুলো নিয়ে পরে কথা বলবো, এগুলো নিয়ে পরে কথা হবে। হ্যাঁ, লেখা শেষ? এবার আসো আমরা একটা ছোট্ট কাজ করি। তোমাদের বইয়ে আচ্ছা, এখানে না যায়, আচ্ছা না, কথা বলিও না। দেখো, এই দেখো, এবার আমি তোমাদেরকে এখান থেকে পুরো বিষয়টা একটু ক্লিয়ার করে দিব। কেমন? পুরো বিষয়টা ক্লিয়ার করবো বলতে আমার সারণী আঁকতে তো সময় লাগবে, এই জন্য সারণীটা না আঁকার জন্যই এই ব্যবস্থা করা। হ্যাঁ, তো একটু করে দেখো, এখানে কতগুলো উপাত্ত দেয়া আছে। কিসের উপাত্ত দেয়া আছে? দেখো, নিচে 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। প্রাপ্ত নম্বরের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। কি বলছে শুনছো? কি বলছে? ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। কথা বলিও না, আমি আমার আস্তে ধীরে করাচ্ছি সবগুলো। দেখো, এই যে এই কোয়েশ্চেনটা তোমরা একটু লিখে নিবা কিছুক্ষণ পরে, আমি লেখার সময় দিব। এখানে দেখো, এটা একটা কোয়েশ্চেন, 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। প্রাপ্ত নম্বরের ক্রমযোজিত, এটা এখন লাগবে না। প্রাপ্ত নম্বরের 40 জন শিক্ষার্থীর কি দেওয়া হলো? প্রাপ্ত নম্বর দেওয়া হলো। কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, যেটা আমরা গত ক্লাসে শিখছি। ঠিক আছে। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। ঠিক আছে। তৃতীয় কোয়েশ্চেন হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করো। চতুর্থ কোয়েশ্চেন হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমরা চেষ্টা করব আজকে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে ফেলার। কতটুকু? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক, এগুলো আমরা কি পরে শিখব। তোমরা জাস্ট ঘ পর্যন্ত কুইকলি কোয়েশ্চেনগুলো লিখে নাও। হ্যাঁ, বলবো তো, মানে আগে এগুলো লিখো না। হ্যাঁ, উপরেরটা সহ দ্রুত লিখবা, কেমন? যত আর্লি পারা যায়। 19 নাকি 20 লিখে নাও। আমি কিন্তু খুব বেশিক্ষণ টাইম দিব না, তোমরা দ্রুত লিখবা। হ্যাঁ, আরো বড় করে দিব না, দেখা আছে।
ক্রমযোজিত, ক্রমযোজিত, ক্রমযোজিত। বলো, শুধু ঘ পর্যন্ত লিখবা কোয়েশ্চেন। ঘ পর্যন্ত লিখছো? আচ্ছা, নমস্কার, দরজাটা বন্ধ করে দে সৌমিত্র। আচ্ছা, লেখা শেষ। এবার এই কোয়েশ্চেনটা তো গেল, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমি একটু ছোট করে এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, এবার দেখো, এই যে কোয়েশ্চেনটা আমাকে প্রথমে বলছে কি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য। তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হয় আমরা কিন্তু সবাই জানি, ঠিক না? গত ক্লাসে করেছি না? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে আমাদের প্রথমে কি লাগে? পরিসর লাগে। তো পরিসর মানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। কিন্তু আমরা গত ক্লাসে করেছি, জাস্ট এখানে আমি আর ওভাবে বুঝাচ্ছি না। তোমার এই যে উপাত্তগুলো দেয়া আছে, এই উপাত্তের মধ্যে সর্বোচ্চ নাম্বার কত? 90, আর সর্বনিম্ন নাম্বার হচ্ছে 35। তার সাথে কত যোগ করতে হবে? 1। তাহলে আমরা পাচ্ছি কত? 55 প্লাস 1 56। ঠিক আছে, এখন যে কাজটা সেটা হচ্ছে এই যে 56 তোমার শ্রেণীব্যাপ্তি তুমি কত ধরবা? শ্রেণীব্যাপ্তি আমি তোমাদেরকে একটা বিষয় দেখাই। ধরো তুমি তো তোমার ইচ্ছে মতো শ্রেণীব্যাপ্তি ধরতে পারো, আমি গত ক্লাসে বলছি। তুমি 5 ধরতে পারো, তুমি 7 ধরতে পারো, 8 ধরতে পারো, 10 ধরতে পারো। এখন তুমি কত ধরবা? দেখো, পরিসর হচ্ছে 56। পরিসরকে যদি শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করি শ্রেণী সংখ্যা পাওয়া যায়। এখন আমি যদি শ্রেণীব্যাপ্তি 5 ধরি, আমার ভাগফল কত আসে? 11.5 আসতেছে না? তাহলে অর্থাৎ আমরা কত নিব? দশমিক আসলে পরেরটা নিব 12। তাহলে অনেকগুলো কি শ্রেণী চলে আসতেছে না? অনেকগুলো শ্রেণী মানে এটা অনেক বড় হয়ে যাবে কি গণসংখ্যা নিবেশন সারণীটা। তাই এত বড় করার তো কোনো দরকার নাই। তুমি শ্রেণীব্যাপ্তি 5 নেওয়ার জন্য শ্রেণী সংখ্যা অনেক বেশি আসতেছে না? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা যদি 7, 8 কিংবা 10 নেই, 10 নিলে আমার জন্য সুবিধা হবে। কারণ তুমি দেখো 56কে 10 দিয়ে ভাগ করলে 5 10 50, 5.6 এরকম একটা ভ্যালু আসে। ঠিক আছে, তার মানে 5.6 আসলে আমরা এটা কত নিব? 6 নিব। তাহলে মোটামুটি শ্রেণী সংখ্যা কমে আসছে না?
6টা শ্রেণী সংখ্যা নিলে মনে হয় দেখতে আরো সুন্দর লাগবে। এখানে 12টা হলে অনেক বেশি হয়ে যাচ্ছে, পুরো খাতা ফিল আপ হয়ে যাবে। তাহলে আমরা আমাদের সুবিধা মতো কি নিব, শ্রেণী ব্যাপ্তি নিয়ে, সুবিধা মতো শ্রেণী ব্যাপ্তি নিয়ে কাকে ভাগ করব, পরিসরকে ভাগ করব। তাহলে আমরা কি পেয়ে যাব, শ্রেণী সংখ্যা পেয়ে যাব। আমার কথা কি বুঝে গেছে? এখন তুমি আমাকে বলতে পারো স্যার আমি 12টা নিলে কি ভুল হবে? না স্যার, 12টা নিলেও সেম আনসারই আসবে, কোনো সমস্যা নাই, তুমি তোমার মতো করে নিতে পারবা। কথা ক্লিয়ার? ওকে, এবার আসো, তাহলে আমরা শ্রেণী সংখ্যা পাইলাম কত? 6। ঠিক আছে, এখন আমরা বেসিক্যালি কি তৈরি করব, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। এখানে অনেক কিছু আছে, তোমাদের এত কিছু দেখার প্রয়োজন পড়বে না, আমি জাস্ট এখান থেকে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই জায়গা থেকে আমি সব মুছে দিচ্ছি, কারণ এগুলো তোমরা আগে করো নাই, জাস্ট এই কারণে মুছে দিলাম। আবার নিয়ে আসছে, দিকেরটা কেটে গেল যে, এই যে এবার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার একটা কাজ করি, কোয়েশ্চেনটাকে, কোয়েশ্চেন না থাকলে কেমন কেমন লাগে? হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে ভালো লাগে। আসো, তাহলে ওই উপরের অংশটা বুঝে গেছে না? তো উপরের অংশটা তোমরা চাইলে লিখে ফেলতে পারবো, তো লিখে ফেললে মনে হয় ভালো হবে, দ্রুত লিখে ফেলো। প্রথম কোয়েশ্চেনটা কি, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো না? হ্যাঁ, তাহলে এটা একটু দ্রুত লিখে ফেলো, পরিসরের বিষয়টা। এগুলো তো গত ক্লাসে পড়ছি, তাও একটু লিখে দিচ্ছি, সমস্যা নাই। রে রাজা, কেমন আছিস? আছি ভালো। অনেক জায়গায় মনে হয় পানিও উঠছে। হ্যাঁ, কি বলো, তোমাদের বাসা কোথায়? রহমতগঞ্জ, ওখানে? ও বাবা, রিক্সা ডুবে যাচ্ছে বাবা। হ্যাঁ, পানি উঠে যায়, ওই যে নালা ঠিক করতেছে, লিখো না। গুড। ও আচ্ছা, গতকালকে একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটছে। চকবাজারে অটো রিক্সা উল্টে গিয়ে মা মেয়ে কি নালায় পড়ে গেছে। নালায় পড়ে যাওয়াতে বাচ্চা, মনে হয় 6 মাসের বাচ্চা না, তো মাকে খুঁজে পাওয়া গেছে, বাট বাচ্চা আর খুঁজে পাওয়া যায়নি। খুবই হতাশাজনক। লিখো, মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, সারণীটা তো আঁকতে হবে। সারণী এখন আঁকিও না, আমি বলবো কয়টা আঁকতে হবে, কিভাবে আঁকতে হবে, এখানে অনেকগুলো আছে তো। ও হ্যাঁ, এখানে সব লাগবে, 1 2 3 4 5 6 7 8, 8টা। সবগুলোর জন্য 8টা লাগবে না, আমি কিছুক্ষণ পরে আগে তোমাদেরকে বুঝাই দেই। স্যার আগে তোমাদেরকে বুঝাই দেই, তারপর তোমরা সারণীটা আঁকিও। আগে আগে আঁকলে কিন্তু কি এলোমেলো করে ফেলবা, এখন আঁকিও না। এখন কিচ্ছু আঁকতে হবে না, তোমরা জাস্ট এতটুকু পর্যন্ত লিখবা। হ্যাঁ, লিখছো এতটুকু পর্যন্ত? এবার আসো আমরা তাইলে এখানে চলে যাই। দেখো এখন আমরা কি করব, গত ক্লাসে আমরা পড়িয়েছি যে যদি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে তোমাকে কিছু উপাত্ত দেওয়া আছে, ঠিক আছে, অবিন্যস্ত কিছু উপাত্ত দেওয়া আছে। ওই অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করছি। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য কয়টা কলাম লাগে বলছিলাম? 3টা কলাম। কি কি কলাম? একটা হচ্ছে নম্বরের, একটা হচ্ছে ট্যালি, আর একটা হচ্ছে কি গণসংখ্যা। এগুলো যেহেতু আমি গত ক্লাসে করিয়েছি এই জন্য এগুলো আমি মুছি নাই। হ্যাঁ, দেখো নম্বর, ট্যালি, গণসংখ্যা। তাহলে নম্বর তো আমরা কত থেকে শুরু করব? আমার সর্বনিম্ন নাম্বার কত ছিল? 35। 35 থেকে শ্রেণীব্যাপ্তি কত? 10। তাহলে 10 হিসাব করো, 35 36 37 38 39 40 41 42 43 44। তাহলে আমরা 35 থেকে কত পর্যন্ত নিব? 44। এরপরে শুরু করবো কোথা থেকে? 45 থেকে 10 হিসেব করলে কত? 54। এরপরেরটা আমরা বুঝে গেছি 55 থেকে 64, 65 থেকে 74,
75 থেকে 84, 85 থেকে 94। আমার কথা কি বুঝা গেল? আচ্ছা, করার পরে এবার ট্যালি কিভাবে কাউন্ট করব? এবার আমরা একটা একটা সংখ্যা নিয়ে কাউন্ট করতে থাকবো। কিভাবে? এই যে প্রথমে কত 70, এটা কেটে দিব। 70 কোথায় আছে? এই যে এখানে, তারপর এখানে একটা কি দাগ দিব, ট্যালি দিব। তারপর আছে কত 40টা কাটবো, 40 কোথায় আছে? 35 থেকে 44, এখানে একটা ট্যালি দিব। তারপরে কি 35 কোথায় আছে? সেম জায়গায়, এখানে আরেকটা ট্যালি দিব। গত ক্লাসে এভাবে শিখিয়েছিলাম না, পড়ছিলাম? তাহলে এই বিষয়টা আমি আর দেখাচ্ছি না। ট্যালি শেষ করার পরে আমরা কি আঁকছি এখানে? ট্যালির সংখ্যা যত, গণসংখ্যা বা ঘটন সংখ্যাও কি সেম। গণসংখ্যা যে কথা, ঘটন সংখ্যাও কি কথা, সেম কথা। এখানে ট্যালি 4, তাহলে গণসংখ্যা 4। ট্যালি কত 8, গণসংখ্যা 8। ট্যালি 12, গণসংখ্যা 12। এভাবে করে আমরা লিখে ফেলছি। তার মানে এটা হচ্ছে তোমার একটা কি গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য শ্বেতা দিদি আমাদের কয়টা কলাম দরকার? 3টা। অসাধারণ। তাহলে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা শেষ। ক নাম্বার কোয়েশ্চেন শেষ। এরপরে আসো খ নাম্বার। খ নাম্বারে কি বের করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য বেসিক্যালি ট্যালিটা আঁকলেও প্রবলেম নাই, না আঁকলেও প্রবলেম নাই। ট্যালি দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে? তাহলে ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব? ক্রমযোজিত গণসংখ্যার জন্য আমার মোটামুটি নম্বর, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে কয়টা কলাম হইল? 3টা কলাম। যদি আমি ট্যালি না দিই, ট্যালি দিলেও সমস্যা নেই, ট্যালি দরকার নাই, শুধু শুধু আমি একটা বাড়াবো কেন? তাহলে দরকার কয়টা? নম্বর, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। কয়টা কলাম? তাহলে কিভাবে করব ক্রমযোজিত গণসংখ্যা? এখানে 4 আছে না স্যার? প্রথমে 4টা লিখে ফেলবা। দেখা যাচ্ছে এটা? দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার এবার কি করব? ক্রমযোজিত। ক্রমযোজিত মানে হচ্ছে ক্রমান্বয়ে যোজিত। ক্রমান্বয়ে যোজিত মানে হচ্ছে ক্রমান্বয়ে যোগ করা। তাহলে এবার আমরা কোনাকুনি যোগ করবো। 8 4 কত? 12। সবসময় কোনাকুনি যোগ করে যাও। 12 12 24, 12 24 11 35, 35 আর 2 37, 37 এর 3 40। তাহলে আমার ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা শেষ। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে গেলে প্রথমে যেটা আছে গণসংখ্যা সেটা লিখে ফেলবো, তারপর কোনাকুনি কি করতে থাকবো? যোগ করতে থাকবো। শেষ। তাহলে তোমাকে যদি ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে বলে কলাম লাগবে কয়টা? 3টা। 3টা ট্যালি ছাড়া আর কি, নম্বর, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ক্লিয়ার কিনা? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, কোয়েশ্চেন কি, গাণিতিক গড় নির্ণয় করা। তো গাণিতিক গড় নির্ণয় করতে গেলে আমাদের আরো কয়েকটা কলাম তৈরি করা লাগবে। কি তৈরি করা লাগবে? আরো কয়েকটা কলাম তৈরি করা লাগবে। তো কি রকম কলাম তৈরি করা লাগবে সেটা তোমাদেরকে বলছি। আমাদের কি করছি এখন? ক্রমযোজিত গণসংখ্যা। তো তোমাদেরকে একটা ইয়াতে নিয়ে যাই, কোয়েশ্চেনে নিয়ে যাই একটু কষ্ট করে। এখানে আমি দেখো গণসংখ্যা নিবেশন সারণীর পাশে কি লিখছি? 3 লিখছি। ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণীর পাশে তুমি 4ও লিখতে পারো, 3ও লিখতে পারো। কেন 4 কেন ধরছি? ওই ট্যালি সহ 4টা কলাম ধরছি। কেমন? ট্যালি না ধরলে তুমি কি লিখবা? 3 লিখতে পারো, 3টা কলাম। দেখো গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে আমি কয়টা কলাম দিছি? 4টা। কেন? এবার আসো, তোমরা চাইলে পাশে লিখে রাখতে পারো এগুলো, যাতে মনে থাকে। এবার আসো স্যার, গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমার কলাম লাগবে কয়টা? 4টা। কি কি লাগবে দেখো, আমি এখানে একটু করে চিহ্নিত করে দিচ্ছি। লাগবে হচ্ছে নম্বর, লাগবে হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে? লাগবে কি? গণসংখ্যা। তারপর লাগবে তোমার শ্রেণী কি? মধ্যমান। তারপর কি লাগবে? শ্রেণী মধ্যমান। গণসংখ্যা মানে ইংরেজিতে ফ্রিকোয়েন্সি। আচ্ছা ওগুলো দরকার নেই। গণসংখ্যাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? এফ আই দিয়ে। কি দিয়ে? গণসংখ্যাকে প্রকাশ করি এফ আই দিয়ে। আর শ্রেণী মধ্যমানকে প্রকাশ করি কি দিয়ে? আই দিয়ে। তো
আবার বলছি, আমরা এখন অঙ্ক করছি কোনটা? গাণিতিক গড় নির্ণয়। গাণিতিক গড় নির্ণয়ের জন্য নম্বর লাগবে, গণসংখ্যা লাগবে, শ্রেণী মধ্যমান লাগবে, আর গণসংখ্যা ইনটু কি, এফ আই মানে গণসংখ্যা, এক্স আই মানে কি শ্রেণী মধ্যমান। এফ আই মানে কি গণসংখ্যা, এক্স আই মানে কি শ্রেণী মধ্যমান। এই দুইটা কি আকারে লিখছি? গুণ আকারে। তাহলে এই দুইটা কি করতে হবে? গুণ করতে হবে। জাহেদ কি বলছি? গুণ করতে হবে। তাহলে তুই মোট কয়টা কলাম পাইলি গাণিতিক গড় নির্ণয় করার জন্য? কয়টা কলাম? অলওয়েজ 4টা কলাম আমার লাগবে সব সময়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা একটু গুণ করি। স্যার এটা গুণ করলে কত আসবে? তোমরা ক্যালকুলেটর বের করো, আমাকে দ্রুত বলতে হবে, কেমন? আগে শ্রেণী মধ্যমান বের করি। শ্রেণী মধ্যমান কত? 35 যোগ 44 ডিভাইডেড বাই 2। শ্রেণী মধ্যমান কিভাবে বের করে? নিম্নসীমা প্লাস ঊর্ধ্বসীমা ডিভাইডেড বাই 2। নিম্নসীমা 35, ঊর্ধ্বসীমা 44 ডিভাইডেড বাই 39.5, 39.5। এরপরে 45 যোগ 54 ডিভাইডেড বাই 2, 49.5। এর পরের গুলো নিশ্চয়ই বের করতে হবে না, বুঝে গেছো? এর পরেরটা 59.5, এর পরটা 69.5, এর পরেরটা 79.5, এর পরেরটা 89.5। হ্যাঁ, প্রথম দুইটা বের করলে এর পরের গুলো আর বের করতে হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাও পেয়ে গেলাম। এরপরে লাগবে কি? এফ আই এক্স আই। আই গুলো কি আমি কিছুক্ষণ পরে বলতেছি, আগে একটু লিখে ফেলি। হ্যাঁ, এবার এফ আই এক্স আই। এফ আই কোনটা? গণসংখ্যা। এক্স আই কোনটা? শ্রেণী মধ্যমান। এই দুইটা গুণ করে কত আসে বলো? 158। এর পরেরটা 8 ইন্টু 49.5 কত আসে? 396। তারপরে 714। এর পরেরটা ভালো করে দেখো, 764.5। এর পরেরটা বলো বলো, 100 কত? 159। এর পরেরটা 268.5। এবার তোমরা খেয়াল করো, এই যে এখানে একটা চিহ্ন দিছে দেখছো, এম এর মতো, এই যে এরকম, মানে এমটাকে সবাই দিচ্ছে এরকম। এটাকে বলা হয় সামেশন। সামেশন, এস ইউ এম, সামেশন। সামেশন বানান তো ভুলে গেছি। এস ইউ এম এ নাকি এস এস আই ও এন। হ্যাঁ, ওইটার নাম কিন্তু আসলে সিগমা। এটার নাম সিগমা, ঠিক আছে? তবে এটাকে আমরা কি বলি? সামেশন। সামেশন মানে কি? যোগফল। সামেশন মানে কি? যোগফল। এটা কি বলা হয়? সামেশন। সামেশন মানে হচ্ছে সাম করা। সাম করা মানে কি? যোগ করা। কেমন? এটাই কি বলে তাইলে? এটাই কি বলে? সামেশন। এটাই কি বলে? সামেশন। সামেশন মানে কি করা? যোগ করা। তো সামেশন অফ এফ আই এক্স আই, কথা কিন্তু খেয়াল করিও। সামেশন অফ এফ আই এক্স আই, যতগুলো এফ আই এক্স আই আছে সবগুলো কি করা? দেখি বলো, এখানে কয়টা এফ আই এক্স আই আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। যতগুলো এফ আই এক্স আই আছে সবগুলো কি করা? যোগ করা। তাহলে আমরা কি লিখছি? সামেশন অফ এফ আই এক্স আই। কথা কি ক্লিয়ার কিনা? যোগ করে কত পাইছি? যোগ করতে হবে না, 2600, 2460 যোগ করে এটা পাইছি, ঠিক আছে না? ক্লিয়ার কিনা এতটুকু? সুতরাং এবার গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা লিখে আমরা অ্যান্সার বের করে ফেলবো। সুতরাং নির্ণেয় গাণিতিক গড় সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই কত? এন। এন মানে কি বলতো? এন মানে হচ্ছে মোট গণসংখ্যা। এন মানে কি? মোট গণসংখ্যা। তোমার গণসংখ্যা কত ছিল? এন ইকুয়াল টু 40। সবগুলো যোগ করে কত আসে? অথবা তোমাকে কোয়েশ্চেনেই বলে দিছে 40 জন শিক্ষার্থী, তো স্বাভাবিকভাবে যোগ করলে কত আসবে? 40ই আসবে। তো সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন করলেই আমরা কি পেয়ে যাব? গাণিতিক গড়টা পেয়ে যাব। এই যে গাণিতিক গড় কত পাইছি? 61.5। তাহলে গাণিতিক গড় বুঝা গেছে। তাহলে গাণিতিক,
হ্যাঁ, সূত্র হচ্ছে এটা। গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ fi xi ডিভাইডেড বাই কত n। এখন না, ওয়েট, কথা বলিও না, কি বলতেছি শুনো। তাহলে বেসিক্যালি আমরা কি শিখলাম? আমরা শিখছি গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হয়। তো গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের কয়টা কলাম লাগে? 4টা কলাম লাগে। কি কি? নম্বর, গণসংখ্যা, fi xi। তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, আমরা এই যে গণসংখ্যা নিবেশন সারণী এটা তৈরি করছি কোত্থেকে? কিছু অবিন্যস্ত উপাত্ত থেকে, ঠিক না? তো অনেক সময় তোমাদেরকে কোয়েশ্চেনে বেশিরভাগ ক্ষেত্রে এরকম একটা নম্বর আর গণসংখ্যার একটা কি দেওয়া থাকে, সারণী দেওয়াই থাকে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদেরকে গণসংখ্যা নিবেশন সারণীটা দেয়া থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশ্চেনে তোমাদেরকে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়াই থাকে। তারপর বলে যে ক্রমযোজিত গণসংখ্যা বের করো, তারপর বলে গাণিতিক গড় বের করো, বলে না? কিন্তু আমি এখানে যে কোয়েশ্চেনটা করছি সেটা কোত্থেকে? কিছু অবিন্যস্ত উপাত্ত তোমাকে দেয়া ছিল, সেখান থেকে আগে কি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করছি, তারপর সেখান থেকে আমরা অ্যান্সার তৈরি করা শুরু করছি। কেন এইভাবে করছি? যাতে কোনো ক্ষেত্রেই তোমাদের অসুবিধা না হয়। গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকলে তো তোমার জন্য অঙ্ক করা আরো ইজি, আর যদি দেওয়া না থাকে তাহলে তোমার কি করে নিতে হবে? তৈরি করে নিতে হবে। কথা কি ক্লিয়ার কিনা? আচ্ছা, শেষ। এবার আসো, তাহলে আমাদের গাণিতিক গড় শেষ। গাণিতিক গড় একদম সবাই বুঝছো? তাহলে 4টা কলাম কি কি বলছো? হ্যাঁ, কি স্যার? কোন দুইটা কেমনে বের করছি? দুটোটা এতক্ষণ পরে আসি। এটা কি বললি তুই? এই যে নম্বর আছে না, এর নিম্নসীমা ঊর্ধ্বসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ। উপরে এরা কিন্তু পরীক্ষা দিবে। কি প্রশ্ন আনোস না এতক্ষণ? যোগ করে কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস দেখো, না, এবার দেখো, নির্ণেয় গাণিতিক গড় সামেশন অফ fi xi ডিভাইডেড বাই কি n। আচ্ছা, এগুলো তো পেয়ে গেলাম না? এবার আসো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটাও একটু শিখে ফেলি, তারপর তোমরা লিখে নিবা, কেমন? এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি না, আয়ের কথাটা। আয় মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আয় মানে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 ডট ডট ডট। ইন্টিজারও বলা যায় ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ইন্টিজার। আমরা স্বাভাবিক সংখ্যা বলি, সমস্যা নাই। আয় মানে কত? 1 2 3 4, যদিও বা এগুলো লাগবে না। 1 2 3 4। তাহলে তুমি দেখো তো, যখন আয়ের জায়গায় আমি 1 লিখবো, এটা কি হয়? f1। আয়ের জায়গায় 1 লিখলে কি হবে? f1 মানে কি? প্রথম গণসংখ্যা। কত? 4। f2 মানে কত? দ্বিতীয় গণসংখ্যা। আমি যদি তোমাকে বলি যে f5 কত? 2, ঠিক না? আচ্ছা, গেল, তাহলে বুঝা গেছে এটা। এবার বলো তো x3 কোনটা? x3 মানে হচ্ছে 3 নাম্বার কি শ্রেণী মধ্যমান। আচ্ছা, x5 কোনটা? 5 নাম্বার শ্রেণী মধ্যমান। আচ্ছা, এবার এখানে আসো, f1 x1 কোনটা? মানে হ্যাঁ, প্রথম গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমানের গুণফল। আচ্ছা বলো তো f3 x3 কোনটা? 714। বুঝা গেছে? এটা ক্লিয়ার কিনা? শেষ। এখন আসো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টাও শিখে ফেলি। আমার কাছে জাস্ট 10 মিনিট টাইম আছে। আমি এর মধ্যে যদি এটা করাই না দিই তাহলে আরো একটা ক্লাস এটার জন্য চলে যাবে। শুধু শুধু দরকার নাই, আগে করে ফেলি। দরকার হলে তোমরা ভিডিও লেকচার থেকে কি লিখে নিবা, এই যে সুন্দর করে চার্টটা এঁকে নিতে পারবা না? পারবা তো? তাহলে আগে পড়াটা শেষ করে ফেলি, নাইলে সময় আসলে আমাদের কাছে কম। হ্যাঁ হ্যাঁ, সেটাও করা যায়, অথবা এখান থেকে তুমি স্ক্রিনশট নিতে পারতেছো। আমাকে কষ্ট দিয়ে কি হবে? আচ্ছা, এবার আসো, এখানে
দেখো তোমাকে কি বের করতে হবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার জন্য তোমার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এটা। দেখো একটু করে তোমাদেরকে দেখায়, খুব বেশি জটিল কিছু না। a প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। কি লিখছে একটু বলো তো সবাই? a প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এটা কি লিখছি যে উপরে? সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এটা কিন্তু এফ আই এক্স আই না, এটা কি এফ আই ইউআই। তাহলে a প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এখানে a হচ্ছে তোমার আনুমানিক গড়, আমি বলবো এগুলো কি। এই তোমার কি আনুমানিক গড়, n তোমার কি, h তোমার কি, আর u হচ্ছে তোমার ধাপ বিচ্যুতি। ইউ কি, সরি ইউ তো আমার এখানে লাগবে না, এফ আই ইউআই। এফ আই ইউআই এখানে দরকার নেই, আমরা ওখানে বুঝাই, কেমন? আচ্ছা এই কথাটা বুঝা গেছে না সূত্রটা? আসো এখানে চলে আসি। তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য 5টা কলাম লাগবে। কয়টা কলাম? কি কি? নম্বর, গণসংখ্যা, শ্রেণী মধ্যমান, ইউআই, এফআই ইউআই। কি কি আবার বলো, কি কি? দেখো আমি আবার লিখতেছি, নম্বর, গণসংখ্যা, শ্রেণী মধ্যমান, ইউআই, তারপর হচ্ছে কি এফআই ইউআই। এটা হবে না, হ্যাঁ? তাহলে কয়টা হলো? 5টা। তোমরা চাইলে ওই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ওখানে 5 লিখে রাখতে পারো কোয়েশ্চেনে, ঠিক আছে? কোয়েশ্চেনের ওখানে 5 লিখে রাখতে পারো। তাহলে কয়টা কলাম লাগবে সংক্ষিপ্ত পদ্ধতিতে? কয়টা কলাম লাগবে? 5টা কলাম লাগবে। কি কি? দেখো নম্বর আর গণসংখ্যা প্রায় সময় তোমাকে কি কোয়েশ্চেনে দেওয়াই থাকবে, আর দেওয়া না থাকলে তো বললাম আমাদের করে নিতে হবে। আর কয়টা? শ্রেণী মধ্যমান, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই। এখন যেগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নতুবা ভুলে যাবা। দেখো ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি কি এত ডিটেইলসে আমরা যাচ্ছি না। ধাপ বিচ্যুতিকে আমরা ইউআই দিয়ে প্রকাশ করি, আগে আমরা ম্যাথটা করা শিখি, কেমন? দেখো ধাপ বিচ্যুতিতে কি করবা তুমি? এখানে কয়টা শ্রেণী আছে তোমরা আমাকে আগে বলো। 6টা শ্রেণী। জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক? জোড় সংখ্যক। অনেক সময় শ্রেণী বিজোড় সংখ্যকও থাকতে পারে। যদি বিজোড় সংখ্যক শ্রেণী থাকে তাহলে মাঝখানে কয়টা শ্রেণী থাকবে? এই কার বুদ্ধি আছে? একটা শ্রেণী থাকবে। যদি বিজোড় সংখ্যক শ্রেণী থাকে তাহলে মাঝখানে কয়টা শ্রেণী থাকে? দেখো আমি জাস্ট একটা সংখ্যা দিয়ে বুঝাই, ধরো 1 2 3 4 5। এখানে কয়টা সংখ্যা আছে? বিজোড় সংখ্যক সংখ্যা আছে 5টা না? তাহলে মাঝখানে কে আছে? একটাই মাত্র সংখ্যা আছে 3, ঠিক না? যদি 5টা না থাকতো তাহলে মাঝখানে সংখ্যা আছে কয়টা? 2টা। আমি এই বিষয়টাই বলতে চাচ্ছি, যদি জোড় সংখ্যক শ্রেণী থাকে তাহলে মাঝখানে শ্রেণী থাকবে কয়টা? আর বিজোড় সংখ্যক শ্রেণী থাকলে মাঝখানে শ্রেণী থাকবে কয়টা? শুধুমাত্র একটা। যেমন তোমার এখানে কত সংখ্যক শ্রেণী আছে? জোড় সংখ্যক। তাহলে 1 2 3 4 5 6। তাহলে জোড় সংখ্যক শ্রেণী থাকলে মাঝখানে শ্রেণী কয়টা থাকবে? দেখো তো এটা আর এটা মাঝখানে শ্রেণী কিনা? কনফার্ম? এই দুইটার মধ্যে কার গণসংখ্যা বেশি? দেখো তো কোন শ্রেণীটাতে? কয় নাম্বারটাতে? 3 নাম্বারটাতে। এই যে এখানে 3 নাম্বারটাতে গণসংখ্যা বেশি। যেখানে গণসংখ্যা বেশি সেখানে কি নিবা? ধাপ বিচ্যুতি 0 নিবা সব সময়। জোড় সংখ্যক শ্রেণীর ক্ষেত্রে, জোড় সংখ্যক শ্রেণীর ক্ষেত্রে মাঝখানে কয়টা শ্রেণী থাকে? 2টা। ওই 2টার মধ্যে যার গণসংখ্যা বেশি সেই শ্রেণীটাতে ধাপ বিচ্যুতি কি নিবা? সব সময় মনে থাকবে, সেই শ্রেণীতে ধাপ বিচ্যুতি আমরা কি নিব? 0। এরপরে উপরের দিকে উপরের দিকে -1 -2 -3 -4 এভাবে করে আগাতে থাকবো। আর নিচের দিকে হচ্ছে কি 1 2 3। মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা? উপরের দিকে ঋণাত্মক, নিচের দিকে কি ধনাত্মক। উপরের দিকে নেগেটিভ, নিচের দিকে পজিটিভ। মনে থাকবে? হ্যাঁ, বুঝে নাই? বিজোড় হলে জাস্ট মাঝখানের শ্রেণীটাতে ধাপ বিচ্যুতি কি নিবা? 0 নিবা। বিজোড় হলে জাস্ট মাঝখানের শ্রেণীটাতে ধাপ বিচ্যুতি 0 নিবা।
বিজোড় হলে জাস্ট মাঝখানের শ্রেণীটাতে ধাপ বিচ্যুতি কি নিবা? 0 নিবা। কি বলছি? দরজা বন্ধ করবা। বিজোড় হলে কি বলছি? মাঝখানে শ্রেণীটাতে ধাপ বিচ্যুতি কি নিবা? 0 নিবা। কথা শেষ। এবার আসো, তাহলে ধাপ বিচ্যুতি লিখে ফেলছি। এবার এখানে দেখো এফআই ইউআই কি নিব? এফআই ইউআই মাইনাস কত? এফআই কত? 4, ইউআই কত? -2, তাহলে মাইনাস কত? 8। 8 আর -1 যোগ গুণ করলে কত হয়? -8। 0 এর সাথে 12 গুণ করলে কত হয়? 0। 11 এর সাথে 11, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 11 এ 20, 20 এর 4 24, 24 থেকে 16 গেলে কত? 8। 24 থেকে 16 গেলে কত? 8 প্লাস 8 পাওয়া গেছে কিনা? এগুলো কি? এফআই ইউআই, এফআই এবং ইউআই এর গুণফল। পারবা কিনা? না পারবা না? কনফার্ম? তাহলে সামেশন অফ কি বের করছি? এফআই ইউআই। তোমার যে সূত্র, সেই সূত্রের এফআই ইউআই তুমি পেয়ে গেছো। কি পেয়ে গেছো? এন পেয়ে গেছো। এন মানে তো কি? গণসংখ্যা। এইচ তুমি পাইছো? শ্রেণীব্যাপ্তি। তোমার কাছে কি শ্রেণীব্যাপ্তি নাই? শ্রেণীব্যাপ্তি কত নিছিলা? 10। তাহলে তোমার কাছে শ্রেণীব্যাপ্তি আছে, গণসংখ্যা আছে, এফআই ইউআই আছে, শুধু নাই কি? এ। এ বের করতে পারলে আমার অঙ্ক শেষ। তাহলে এটা কিভাবে বের করবা? একদম ইজি। তুমি যেখানে ধাপ বিচ্যুতি 0 নিছো সেটা বের করো। কোথায় ধাপ বিচ্যুতি 0 নিছো? কোন জায়গায়? এটাতে। তাহলে এখানে যে শ্রেণী মধ্যমান আছে, এই যে পাওয়া গেছে। এখানে শ্রেণী মধ্যমান কোনটা? এই শ্রেণী মধ্যমান। যেখানে 0 নিবা সেখানে যে শ্রেণী মধ্যমান থাকবে সেটাকে বলা হয় আনুমানিক গড় বা এ। তাহলে কি বলছি বলো তো, তোমরা বলো তো। ধাপ বিচ্যুতির যেখানে 0 থাকবে সেখানে হবে যে আনুমানিক গড় বা অনুমিত গড়। সেখানকার শ্রেণী মধ্যমান হবে কি? আনুমানিক গড় বা অনুমিত গড়। আবার বলো তো। আনুমানিক গড়। বুঝা গেছে? রোদ্দুর বুঝছিস? তোমরা সবাই বুঝছো? তাহলে এবার আমরা সূত্রের মধ্যে মানগুলো কি করে দিব? বসাই দিব। তাহলে আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান a প্লাস সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই n ইনটু h। এবার মান বসাই দাও। a এর মান কত? 59.5। সামেশন অফ এফআই ইউআই কত? 8। n এর মান কত? ইনটু কত? 10। দেখি বলো তো 10টা উপরের সংখ্যা না নিচের সংখ্যা? উপরের সংখ্যা। তাইলে আগে কি করে দাও? গুণ করে দিছি। ঠিক আছে? কত আসছে? 80। এবার ভাগ করে দাও। 40 দুগুণে 80। 59.5 এর সাথে 2 যোগ করলে কত হয়? 61.5। দেখো তো মিলছে কিনা? আগে কত ছিল? মান বের হয়েছিল 61.5। এখানেও সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কত বেরিয়েছে? 61.5। এরকম প্রায় মিলে যাবে অথবা কাছাকাছি মিলে যাবে। খুব বেশি পার্থক্য কিন্তু হবে না। হয় পুরোপুরি মিলে যাবে, নতুবা সামান্য এদিক সেদিক হবে। যে কথা বুঝা গেছে? হ্যাঁ, দশমিকের পরে সামান্য এদিক সেদিক হতে পারে। কথা বুঝছো? তাহলে আমাদের করা শেষ এখানে। তাহলে আমরা আসলে কি শিখলাম? আমরা যেটা শিখছি সেটা হচ্ছে আজকে বেসিক্যালি কিভাবে কি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হচ্ছে এটা শিখছো। তারপরে শিখছো কি ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হচ্ছে। তারপরে শিখছো কি গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হচ্ছে। তারপরে শিখছো কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হয়। ক্লিয়ার কিনা? শেষ পড়া। তোমরা এটা কোত্থেকে লিখে নিবা? আমার 9টা বেজে গেছে। হ্যাঁ, কোত্থেকে লিখে নিবা? ভিডিও লেকচার থেকে সুন্দর করে লিখে নিবা। তুই একটু প্রথম থেকে ক্লাসগুলো দেখে নিস, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। মাত্র মনে হয় 15 মিনিট এরকম হবে। হ্যাঁ, 15 কি 20 মিনিট। আচ্ছা, এবার তোমাদের আমি চলে যাচ্ছি একটু বইয়ে। স্যার একটু বইয়ে চলে যাচ্ছে। এই আমি ছুটি দিই নাই, ছুটি দিই নাই তো পড়া দিব না। স্যার লিখো উদাহরণ 5, পৃষ্ঠা কত? পৃষ্ঠা 167, উদাহরণ 5। পৃষ্ঠা 167, উদাহরণ 5। নিচে লিখে রাখো, উদাহরণ 5-এর নিচে জায়গা আছে। গাণিতিক গড় বের করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো।
গাণিতিক গড় বের করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো। তোমরা কি এই কোয়েশ্চেনটা দেখে ভয় পাচ্ছ নাকি? কোয়েশ্চেনটা দেখে ভয় লাগতেছে? ভয় লাগার কথা না, কারণ এখানে তোমাকে আগে থেকেই গণসংখ্যা নিবেশন সারণী দেয়া আছে। এই যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেয়াই আছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, কোথায় কে? এগুলো তোমার লাগবে না, এটা দেয়া আছে। ক্লিয়ার কিনা? আমি যা পড়িয়েছি তাই। কথা ক্লিয়ার? কি কি বের করবা? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। ক্লিয়ার গেল, এটা বাড়ির কাজ। তারপরে আসো, এগুলো লাগবে না, এগুলো আমি করাবো। 9 নাম্বার বাড়ির কাজ ছিল, করছো না? 9 নাম্বার যারা যারা বাড়ির কাজ করে আনো নাই তারা আবার করে আনবা। আমি কিন্তু খাতা এগুলো চেক করবো অ্যাসাইনমেন্ট আকারে, মাথায় রাখিও। তারপরে 10 নাম্বার, এই 10 নাম্বার না, 11 নাম্বারও লাগবে না। এখানে মোটামুটি সবগুলো পারবো অবশ্য। 15 নাম্বারটা দাগাও। 15 নাম্বার বাড়ির কাজ। হ্যাঁ, তারপর 16 নাম্বার গাড়ির কাজ। হ্যাঁ, শুধু এগুলো করে নিয়ে আসবে আমার জন্য। এখানে তোমরা আরো অনেকগুলোই পারবা। শুনো, মানে আমার কথাটা একটু শোনো। এখানে তোমরা অনেকগুলোই পারবা, কারণ অনেকগুলোতে গড় নির্ণয় করো এগুলো আছে। তাও আমি দিই নাই, কারণ সবগুলো শেষ করে তারপর দিব। হ্যাঁ, ছুটি, টাটা। এখন প্রবলেম দেখানো যাবে না, এখন আমার ক্লাস আছে।